আলবার্ট আইনস্টাইন, যার তত্ত্বগুলো বিশ্বের বিজ্ঞানকে চিরতরে বদলে দিয়েছে। তার জীবনের এমন একটা সময় এসেছিল যখন তিনি 9 বছর ধরে চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন। এমনকি তার সহপাঠীদের মধ্যে যদি কারো চাকরি না লেগে থাকে তবে তিনিই ছিলেন কেবলমাত্র আইনস্টাইন। কিন্তু কে ভেবেছিল যে ছেলেটিকে স্কুলের সবচেয়ে ধীরগতির শিক্ষার্থী মনে করা হতো, একদিন তার দরজায় ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব আসবে? আইনস্টাইন এই ইসরায়েলি রাষ্ট্রদূতকে কি উত্তর দিয়েছিলেন এবং কি কারণ ছিল যার কারণে এত বুদ্ধিমান ব্যক্তিকে কেউ চাকরি দিতে রাজি ছিল না? মিমজালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আলবার্ট আইনস্টাইন 1879 সালে জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাকে অদ্ভুত চোখে দেখা হতো, কারণ তিনি অন্য বাচ্চাদের মতো ছিলেন না। তিনি খুব ধীরগতির শিক্ষার্থী ছিলেন, দেরিতে কথা বলতে শুরু করেছিলেন তিনি, এবং স্কুলের শিক্ষকরা তাকে গড় বা দুর্বল ছাত্র বলে মনে করতেন। কিন্তু এর পিছনে কারণ ছিল যে আইনস্টাইন সবকিছুকে কৌতূহলের দৃষ্টিতে দেখতেন। স্কুলে যদি তিনি কিছু বুঝতে না পারতেন তবে মুখস্থ করে মনে রাখার পরিবর্তে তিনি ধারণাগুলো বোঝার চেষ্টা করতে লেগে যেতেন, যার কারণে তিনি সবসময় কোর্সে পিছিয়ে থাকতেন। আইনস্টাইন ছোটবেলা থেকেই বেশ সৃজনশীল ছিলেন এবং এটাই ছিল তার দুর্বলতা, এবং পরে এটা তার শক্তিও হয়ে ওঠে। আইনস্টাইনের প্রাথমিক শিক্ষা মিউনিকে হয়েছিল, যেখানে তিনি জার্মান স্কুলিংয়ের কঠোর শৃঙ্খলা ভিত্তিক ব্যবস্থা একেবারেই পছন্দ করতেন না, এবং একসময় বিরক্ত হয়ে আইনস্টাইন স্কুল ছেড়ে দেন এবং তার পরিবারের সাথে সুইজারল্যান্ডে চলে যান, যাতে সেখানকার উদার শিক্ষা ব্যবস্থায় নিজেকে জায়গা করে নিতে পারেন। তিনি সেখানকার জুরিক পলিটেকনিক্যাল কলেজে পদার্থবিদ্যা এবং গণিতে ভর্তি হতে চেয়েছিলেন। ভর্তি পরীক্ষায় তিনি গণিত এবং পদার্থবিদ্যার প্রশ্ন দ্রুত সমাধান করে ফেলেন, কিন্তু অন্যান্য বিষয়গুলো যেমন ভূতত্ত্ব, সাহিত্য এবং রাজনৈতিক বিষয়ে তিনি খারাপভাবে ফেল করেন। ভর্তি পরীক্ষার পর কলেজের অধ্যাপক আইনস্টাইনকে তার অফিসে ডাকেন। তিনি আইনস্টাইনের গণিত এবং পদার্থবিদ্যার উত্তর দেখে বেশ অবাক হয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে আইনস্টাইনকে এই সমস্ত কে শিখিয়েছে, যার উত্তরে আইনস্টাইন বলেছিলেন যে তিনি এইসব নিজে থেকে শিখেছেন। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে যেখানে বেশিরভাগই মুখস্থ করতে হতো সেখানে আইনস্টাইন খারাপভাবে ফেল করেছিলেন। অধ্যাপক তাকে বলেছিলেন তিনি যদি এই কলেজে ভর্তি হতে চান কেবল গণিত এবং পদার্থবিদ্যায় কাজ করবে না, তাকে অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আবার 1 বছর স্কুলে কাটাতে হবে। হতাশ হয়ে আইনস্টাইনকে আবার 1 বছর স্কুলে কাটাতে হয়েছিল, এবং পরের বছর সৌভাগ্যক্রমে তিনি জুরিক পলিটেকনিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় পাশ করেছিলেন। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে আইনস্টাইনের স্বভাব বদলায়নি। এখানেও তিনি বিরক্তিকর লেকচার বাদ দিতেন এবং নিজে থেকে পড়াশোনা করতেন, এবং অধ্যাপকদের দ্বারা বেশি একটা প্রভাবিত হতেন না, অর্থাৎ তাদের আশেপাশে ঘোরাঘুরি আইনস্টাইনের স্বভাব ছিল না। এর ফলস্বরূপ আইনস্টাইন যখন 1900 সালে স্নাতক হন তখন তার অধ্যাপকরা তাকে চাকরির সুপারিশ দিতে অস্বীকার করেন। তখন তিনি অবশ্যই আরও বুদ্ধিমান ছিলেন, কিন্তু আইনস্টাইনের কাছে তখন কোনো শক্তিশালী রেফারেন্স ছিল না, এমন কোনো পরামর্শদাতা ছিল না যিনি তাকে একটি একাডেমিক বা গবেষণামূলক চাকরি পেতে সাহায্য করবেন। সেই সময় বিজ্ঞানের ক্ষেত্রে চাকরি পেতে অধ্যাপকদের সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আইনস্টাইন সেই দৌড়ে পিছিয়ে পড়েছিলেন, এবং ফলস্বরূপ তার সহপাঠীরা যাদের চেয়েও তিনি একাডেমিকভাবে শক্তিশালী ছিলেন তারা ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিল, কারণ তাদের কাছে অধ্যাপকের সমর্থন ছিল। আইনস্টাইন জার্মানি এবং সুইজারল্যান্ডের অনেক জায়গায় আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয়, স্কুল, গবেষণা প্রতিষ্ঠান সব জায়গায় তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি অধ্যাপকদের কাছে চিঠি লিখেছিলেন, দেখা করেছিলেন, কিন্তু সব জায়গায় একই উত্তর, আমরা দুঃখিত, আমরা আপনাকে নিয়োগ করতে পারছি না। আইনস্টাইনের কাছে এটি ব্যক্তিগতভাবেও খুব বেদনাদায়ক ছিল। তিনি মনে করেন যে তার কাজ এবং সম্ভাবনা লোকেদের কাছে দৃশ্যমান হচ্ছে না। আইনস্টাইনের চিঠি এবং ডায়েরি থেকে তার এই ধরনের হতাশার কথা জানা যায়। আইনস্টাইন একবার তার ডায়েরিতে লিখেছিলেন, মনে হয় যেন পৃথিবীর আমার কোনো প্রয়োজন নেই, প্রতিটি দরজা বন্ধ মনে হয়। তার পরিবারকে লেখা চিঠিতে এটাই উল্লেখ করা হয়েছিল, আমি সব জায়গায় আবেদন করি কিন্তু কোনো উত্তর পাই না, না কারোর আমার প্রয়োজন আছে, মনে হয় আমার জীবনে কিছুই ঠিক যাচ্ছে না। আরেকটি বিখ্যাত চিঠি যা তিনি তার বান্ধবী মিলিভাকে লিখেছিলেন, তাতে আইনস্টাইন বলেছিলেন, আমার মনে হয় আমি একজন অকেজো মানুষ হয়ে গেছি, আমি শুধু পদার্থবিদ্যায় বাঁচি, কিন্তু পৃথিবী শুধু তাদেরই কথা শোনে যারা তাদের সিস্টেমকে ফিট করে। এই হতাশা আইনস্টাইনের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছিল। টাকার অভাব, বিয়েতে উত্তেজনা এবং নিজের প্রতি অসন্তুষ্টি। আরেকটি সমস্যা ছিল যে আইনস্টাইনের প্রকৃতি খুব বেশি আদর্শবাদী ছিল। তিনি ডিটারমাইন্ড ছিলেন যে তিনি শুধুমাত্র বিজ্ঞান সম্পর্কিত চাকরি করবেন, ব্যবহারিক বা বাণিজ্যিক চাকরিতে তার কোনো আগ্রহ ছিল না। সেই সময় আইনস্টাইনের এক সহপাঠী মিলিভার সাথে তার সম্পর্ক চলছিল, কিন্তু দুইজনের বিয়ে শুধুমাত্র একটা কারণে হচ্ছিল না, কারণ আইনস্টাইনের কোনো চাকরি ছিল না, আর্থিক চাপ বাড়ছিল। মিলিভা আশা করেছিল যে আইনস্টাইন কিছু আয় করবেন, কিন্তু আইনস্টাইনের হাত বাঁধা ছিল। একসময় আইনস্টাইনকে প্রাইভেট টিউটর হয়ে টাকা উপার্জন করতে হয়েছিল, যেখানে তিনি স্কুলের ছাত্রদেরকে গণিত এবং পদার্থবিজ্ঞান পড়াতেন।
অবশেষে আইনস্টাইনের এক বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন যে বার্ন পেমেন্ট অফিসে একজন পরীক্ষকের চাকরির জন্য আবেদন করো। এটি একটি নিম্ন স্তরের সরকারি চাকরি ছিল, কিন্তু অন্তত এটি একটি শুরু ছিল। আইনস্টাইন আবেদন করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে বেশি অভিজ্ঞতা ছাড়াই 1902 সালে চাকরি পেয়েছিলেন। বার্ন পেটেন্ট অফিসে আইনস্টাইনের কাজ ছিল নতুন আবিষ্কার এবং পেটেন্টের আবেদন পরীক্ষা করা। এই চাকরিটা খুবই বিরক্তিকর ছিল, কিন্তু আইনস্টাইনের জন্য ডুবন্ত তীরের আশ্রয় হিসেবে এটি কাজ করেছিল, কারণ এই চাকরি 9টা থেকে 5টা পর্যন্ত ছিল। তাই তিনি রাতে এবং সপ্তাহান্তে তার বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যেতে পারতেন। অবশ্যই এটা অধ্যাপকের চাকরি ছিল না, যার জন্য আইনস্টাইন চেষ্টা করেছিলেন, কিন্তু যা ছিল না থাকার চেয়েও ভালো। তারপর এক সময় এমন এলো যখন আইনস্টাইনের দিন বদলাতে শুরু করলো। পেটেন্ট অফিসে কাজ করার সময় আইনস্টাইন 1905 সালে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটান। এই বছরে তিনি 4টি বিপ্লবী গবেষণাপত্র প্রকাশ করেন, যার ভিতরে বিশেষ আপেক্ষিকতা, আলোক তড়িৎ প্রভাব, ব্রাউনীয় গতি এবং ভর শক্তি সমতা, যা E=mc² নামে পরিচিত। এই গবেষণাপত্রগুলি সেই সময়ের বৈজ্ঞানিক বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। হঠাৎ পেটেন্ট অফিসে সামান্য চাকরি করা নামটি ইউরোপের বিজ্ঞানীদের মধ্যে বিখ্যাত হতে শুরু করলো। আইনস্টাইনের একটি গবেষণাপত্র আলোক তড়িৎ প্রভাব কোয়ান্টাম পদার্থের ভিত্তি তৈরি করে, অন্যটি বিশেষ করে আপেক্ষিকতা, সময় এবং স্থানের বোঝাপড়াকে বদলে দেয়। 1900 সালে পাস আউট হওয়ার পর অবশেষে 1909 সালে অর্থাৎ স্নাতক হওয়ার 9 বছর পর তিনি জুরিখ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। আলবার্ট আইনস্টাইনের ব্যক্তিত্বকে মানুষ কখনোই পুরোপুরি বুঝতে পারেনি। বিজ্ঞানের জগতের বাইরে আইনস্টাইন কেমন ছিলেন তার ছবিটাও খুবই বিভ্রান্তকর ছিল। একদিকে মানুষ তাকে মজার ছলে দেখত, এলোমেলো চুলের অদ্ভুত সামাজিকভাবে অগোছালো বিজ্ঞানী যিনি কেবল তার বই এবং তত্ত্বের মধ্যে ডুবে থাকতেন। অন্যদিকে তাকে একটি গুরুতর এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকাতেও দেখা যায়। 1932 সালে আইনস্টাইন জার্মানি থেকে পালিয়ে যান, মাত্র 1 বছর আগে যখন হিটলার সেখানে ক্ষমতা গ্রহণ করেন, কারণ হিটলার ইহুদিদের খুব বিরোধী ছিলেন এবং আইনস্টাইনও একটি ইহুদি পরিবারের সাথে সম্পর্কিত ছিলেন। আইনস্টাইন আমেরিকায় চলে যান এবং নিউ জার্সিতে তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক হন। তিনি কেবল বিজ্ঞানের নায়কই ছিলেন না, বরং পুরো বিশ্বের ইহুদি সম্প্রদায়ের একজন বিখ্যাত এবং সম্মানিত মুখও ছিলেন। এই সময় ইহুদিদের নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের গঠনের প্রক্রিয়া চলছিল এবং ফিলিস্তিনে এই ইস্যুতে অনেক যুদ্ধ হচ্ছিল। অবশেষে 1948 সালে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র গঠন করে, কিন্তু মাত্র 4 বছর পর 1952 সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট খাম ওয়াইজম্যান মারা যান। তখন ইহুদি সম্প্রদায়ের মাথায় কোনো নেতা ছিল না, তাই সে সময় জায়নিস্ট নেতারা ভেবেছিলেন কেন আলবার্ট আইনস্টাইনকে পরবর্তী প্রেসিডেন্ট করা হবে না। অবশেষে তিনি একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানীও ছিলেন এবং সমাজে তার সম্মানও ছিল। অর্থাৎ তিনি কেবলমাত্র একজন বিজ্ঞানী নন, একজন রাজনৈতিক এবং সাংস্কৃতিক আইকনও হয়ে উঠেছিলেন। 17 নভেম্বর 1952 সালে আইনস্টাইন একটি চিঠি পান। এই চিঠিটি পাঠিয়েছিলেন তার বাবা ইবান। তিনি সেই সময় জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন। চিঠিতে লেখা ছিল, এই চিঠির মাধ্যমে আপনাকে প্রধানমন্ত্রী বেন গুরিয়নের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। যদি ইসরায়েলি পার্লামেন্ট আপনাকে ভোট দিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বানায়, তাহলে কি আপনি এই প্রস্তাব গ্রহণ করবেন? যদি আপনি রাজি হন, তাহলে আপনাকে ইসরায়েলে স্থানান্তর করা হবে এবং সেখানকার নাগরিকত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে এমন পরিস্থিতিতে আপনাকে বৈজ্ঞানিক কাজও সম্পূর্ণভাবে স্বাধীন এবং সুবিধার সাথে চালিয়ে যেতে দেওয়া হবে। এটি একটি খুব বড় এবং আবেগপূর্ণ প্রস্তাব ছিল, কিন্তু আইনস্টাইনের পরিকল্পনা অন্যরকম ছিল। তিনি ঘুরে যে উত্তর দিয়েছিলেন তার জীবনের আরেকটি দিক সামনে আসে। আইনস্টাইন উত্তরে লিখেছিলেন, আমাকে ইসরায়েলের পক্ষ থেকে যে প্রেসিডেন্ট বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে তাতে আমি খুব বেশি আবেগপ্রবণ, কিন্তু একই সাথে দুঃখিত এবং লজ্জিত যে আমি এটি গ্রহণ করতে পারছি না। আমি সারা জীবন কেবলমাত্র বস্তুনিষ্ঠ জিনিস নিয়ে কাজ করে এসেছি, তাই আমার কাছে মানুষের সাথে কাজ করার স্বভাব নেই এবং আনুষ্ঠানিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাও নেই। অর্থাৎ আইনস্টাইন নিজেকে রাজনৈতিক নেতৃত্ব যোগ্য মনে করেননি। সেই সময় আইনস্টাইনের বয়স ছিল 73 বছর। যখন তিনি এই প্রস্তাব পান, তখন তিনি তার বাড়িতে থাকা একজন অতিথিকে বলেছিলেন যে এই প্রস্তাবটি খুবই অদ্ভুত। পরে তিনি জেরুজালেমের একটি সংবাদপত্রকে, যারা তার প্রচারের জন্য সাহায্য করেছিল, তাদেরকে তিনি এটি বুঝিয়েছিলেন যে আমি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চাই না যেখানে আমাকে সরকারের সিদ্ধান্তের সাথে পথ চলতে হবে, যা কখনো আমার বিবেকের বিরুদ্ধে যেতে পারে। অর্থাৎ আইনস্টাইন কেবলমাত্র এই কারণেই প্রত্যাখ্যান করেননি যে তিনি রাজনৈতিকভাবে উপযুক্ত ছিলেন না, বরং এই কারণে যে তিনি তার জীবনে কখনো তার বিবেকের বিরুদ্ধে যেতে চাননি, তা সে যত বড়ই পদ বা সম্মান হোক না কেন। যারা আবেগপ্রবণভাবে আইনস্টাইনকে প্রেসিডেন্ট বানানোর ধারণায় উত্তেজিত হচ্ছিলেন, তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছিলেন যে আইনস্টাইন ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল ছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনোই একজন আবেগপ্রবণ জায়নিস্ট ছিলেন না। যখন আইনস্টাইন প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী বেন গুরিয়ন তার সহকর্মীকে বলেছিলেন যে যদি আইনস্টাইন এই প্রস্তাব গ্রহণ করতেন, তাহলে আমাদের জন্য বড় সমস্যা তৈরি হতো।
কারণ 1946 সালে ইসরায়েল গঠনের 2 বছর আগে আইনস্টাইন একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বলেছিলেন যে রাষ্ট্রের ধারণা আমাদের হৃদয়ে নেই। অর্থাৎ আসলে আইনস্টাইন ইসরায়েলকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চাননি। অবশেষে 16 ডিসেম্বর 1952 সালে ইৎজাক বেন জভি ইসরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট হন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আইনস্টাইনের এই জীবনী নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।